এবার পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, হুঁশিয়ারি মেদভেদেবের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত অন্তত 2 জন। এবার রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচালের অভিযোগ জেলেনস্কির। এদিকে গাজায় অর্ধেকের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, এবার সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান। এদিকে ইরান আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে, দাবি রিপোর্টে। এবার হামাসের কাছে থাকা আরো 4 জন জিম্মির মৃত্যু। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, হুঁশিয়ারি মেদভেদেবের। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেব এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেব সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেব বলেন, এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত অন্তত 2 জন। দখলকৃত পশ্চিম তীরে বেড়ে চলেছে ইসরায়েলি আগ্রাসন। রাতভর অঞ্চলটির বিভিন্ন এলাকায় চলে সাঁড়াশি অভিযান। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানায়, অভিযানে 2 ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে কমপক্ষে 20 জন ফিলিস্তিনিকে, যাদের মধ্যে 12 জনই হেব্রনের বাসিন্দা। সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালায় দখলদাররাও। অস্ত্র নিয়ে তারা হামলা চালায় নিরস্ত্র ফিলিস্তিনের বাড়িঘরে। বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে, প্রায় 8 মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালীন পশ্চিম তীরে আটক হয়েছে 9,000-এরও বেশি ফিলিস্তিনি, প্রাণ হারিয়েছেন 5 শতাধিক। এবার রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচালের অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে তার আসন্ন বৈশ্বিক শান্তি সম্মেলনকে বানচাল করার চেষ্টার জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া অন্য দেশগুলোকে সম্মেলনে যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং চীনও বিষয়টি নিয়ে কাজ করছে। গত শুক্রবার সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে জেলেনস্কি এমন অভিযোগ তুলে আরো বলেন, রাশিয়ার অস্ত্রের উপাদানগুলো মূলত চীন থেকে আসছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষের হয়ে কাজ করছে না, যদিও বিষয়টি ক্রমবর্ধমানভাবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেজিং এর বিরুদ্ধে অস্ত্রের উপাদান পাঠিয়ে মস্কোকে সহায়তা করার অভিযোগ রয়েছে। দেশটির বিরুদ্ধে রাশিয়ার বিপুল পরিমাণ তেল ও গ্যাস ক্রয় করার অভিযোগও রয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে উপশম করে রাশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাবক হিসেবেও দেখা হয়। জেলেনস্কি সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হন, যেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন সহ বিশ্বের প্রতিরক্ষা প্রধানরা উপস্থিত ছিলেন। এশিয়ার দেশগুলোর সমর্থন পাবার লক্ষ্যে মূলত এই সংলাপে উপস্থিত হন জেলেনস্কি। আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য ওই শান্তি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধিদের আহ্বান জানান। সম্মেলনটির উদ্দেশ্য সম্পর্কে জেলেনস্কি এ সময় বলেন, এটি পারমাণবিক সুরক্ষা, খাদ্য সুরক্ষা এবং রাশিয়ায় যুদ্ধবন্দী এবং ইউক্রেনীয় শিশুদের মুক্তির দিকে মনোনিবেশ করবে। এদিকে গাজায় অর্ধেকের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস।
ফিলিস্তিনের গাজায় প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানকার 55% বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা ইউএনওএসটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইট চিত্রে দেখা যায় 1,37,000-এর বেশি ভবন হামলার শিকার হয়েছে। সোমবার স্যাটেলাইটে ধারণ করা চিত্রের ভিত্তিতে আনুমানিক এ হিসাব প্রকাশ করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর এবং 15 অক্টোবর তোলা চিত্রের সঙ্গে তুলনা করে ক্ষয়ক্ষতির এ হিসাব প্রকাশ করা হয়। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিকভাবে হামলা চালায়। জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে ইউএনওএসএটি বলেছে, স্যাটেলাইট চিত্রে একেবারে ধ্বংস হয়ে যাওয়া 36,591টি অবকাঠামো শনাক্ত করা হয়েছে। 16,513টি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হালকা ক্ষয়ক্ষতি হয়েছে 47,368টি অবকাঠামোর। এছাড়া আরো 36,825টি অবকাঠামো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য গাজার দেওর আল বালা এবং গাজার উত্তর অঞ্চলে। এবার সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে সাইফার মামলা থেকে খালাস পেয়েছেন। এছাড়া একই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। খবর ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসলামাবাদ হাইকোর্ট 2 নেতাকে এই মামলা থেকে খালাস দেন। দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পিটিআই এর আইনি দলের একজন মুখপাত্র লিখেছেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সাজার রায় বদলে গেছে। চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও কুরেশিকে এই মামলায় 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশিকে জেলেই থাকতে হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে হওয়া মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। এদিকে ইরান আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে দাবি রিপোর্টে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের প্রভাবিত অন্যান্য মিডিয়া এবং প্রচার যন্ত্রের মতো মার্কিন নিউজ উইক ম্যাগাজিনও আফ্রিকার সাহেল বা উপকূলীয় অঞ্চলের সংকটের জন্য ইসলামী ইরানকে দায়ী করছে। সম্প্রতি নিউজ উইকে ছাপানো ইহুদিবাদী ইসরায়েলের উপর নির্ভরশীল একদল লেখকের লেখা একটি নিবন্ধে বলা হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ইরানের সঙ্গে সম্পর্কিত স্থানীয় দেশগুলোর হুমকির দিকে মনোযোগ জোরদার করেছে, তখন তেহরান নীরবে আরো কিছু স্থানীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছে, যেসব শক্তি শিগগিরই মার্কিন স্বার্থের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করবে। এই শক্তিগুলো আফ্রিকার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় তথা সাহেল অঞ্চলের। আর ইরান আধিপত্যকামী পশ্চিমা শক্তিগুলোর দুর্বলতার সুযোগ নিচ্ছে, যাতে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক ক্ষমতাগুলোকে শক্তিশালী করা যায়। অনেক দেরি হওয়ার আগেই এই প্রক্রিয়া ঠেকাতে কিছু সাহসী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মার্কিন সরকার ও ইসরায়েলি দখলদার গোষ্ঠীকে পরামর্শ দিয়েছে এই সাপ্তাহিকই। আঞ্চলিক যা ঘরোয়া শক্তিগুলোর অনুপস্থিতির কারণে এবং এই অঞ্চলে পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলোর উপস্থিতি ও মার্কিন হস্তক্ষেপের কারণে 2020 সাল থেকে অনেক অশান্তি ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এবার হামাসের কাছে থাকা আরো 4 জন জিম্মির মৃত্যু। ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরো 4 জন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই 4 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে। নিহত 4 জন হলেন ব্রিটিশ ইসরায়েলি সেইম্পেরি ইয়োরাম মেজার এবং আমিরাব কুপার। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 4 ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাব ও পোপেল ওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে। ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ ইসরায়েলি নাদাব পোপেল ওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের।
গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। তিনি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকেও সতর্ক করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হুসেইন আমির আব্দুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতি কাগার হিসাবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাগেরি কানি বলেন, আমেরিকানরা যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।